sorry. Okay, what I have mentioned here, that already we have learned about the occurrence, structure, synthesis and physical properties. So today we are going to learn about the chemical properties, and maybe we can cover up some free radical hallucination of alkenes, and then we will be finished the chapter. And so in the meantime, I will try to give you some application if possible in the end of the chapter, why we are going to learn alkene. So first of all, we are going to learn about the chemical properties of alkenes. So you know the structure of alkene, therefore there is one, alkenes are relatively stable compounds. যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকার কারণে এখানে যে কি হয় যে অ্যালকিনস আর রিলেটিভলি মোর স্টেবল বাট মোর রিঅ্যাক্টিভ দ্যান অ্যালকেনস। কারণ হলো কি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে যতটা স্টেবল হবে, কারণ কার্বনের 4টা ভ্যালেন্সি যদি কোনো কিছু দিয়ে ফিল আপ করা থাকে তাহলে সেক্ষেত্রে ইট উইল বি মোর স্টেবল কম্পেয়ার টু কার্বন কার্বন ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। তো সেই ক্ষেত্রে আমরা কার্বনের কার্বন ডাবল বন্ড যদি থাকে তাহলে সেগুলোকে অ্যালকিন বলছি, এবং এই অ্যালকিনগুলো মোর অর লেস মোর রিঅ্যাক্টিভ দ্যান অ্যালকেনস। দেন মোস্ট রিঅ্যাকশনস অফ অ্যালকিনস ইনভলভ অ্যাডিশনস টু দিস পাই বন্ড। এই যে একটা অ্যালকিন আছে, এই একটা অ্যালকিন, দুইটাই কিন্তু অ্যালকিন। তো এই অ্যালকিনে এইখানে আমরা দেখেছি যখন স্ট্রাকচার অফ অ্যালকিন পড়াইছি সেখানে আমি দেখাইছিলাম যে এই কার্বনটা থাকে sp2 হাইব্রিডাইজড এবং এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজড, মানে কার্বন কার্বন ডাবল বন্ডের বোথ সাইডে যে কার্বনটা থাকবে সেই কার্বন দুটো থাকবে কি sp2 হাইব্রিডাইজড। তো sp2 হাইব্রিডাইজডের যে এই কার্বনের সাথে যখন বন্ড ফর্ম করে, একটা হয় সিগমা বন্ড, একটা হয় পাই বন্ড। সেই স্ট্রাকচার আমি দেখাইছিলাম, হয়তোবা তোমাদের মনে আছে কিংবা মনে নেই, আবার একটু মনে করাই দিচ্ছি যে এই কার্বনটা থাকে sp2 হাইব্রিডাইজড এবং এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজড। এই কার্বন যখন ফেস টু ফেস ওভারল্যাপ হয় তখন সেখানে একটা সিগমা বন্ড ফর্ম করে, আর যখন এখানে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল থাকে সেটা হলো পিজেড। পিজেড যে অরবিটালটা থাকে, এই পিজেড অরবিটালের সাথে এই কার্বনের পিজেড অরবিটালটা সাইড বাই সাইড ওভারল্যাপের ফলে একটা পাই বন্ড ফর্ম করে। তাহলে আমরা দেখেছি যে অ্যালকিনের যে ডাবল বন্ড সেখানে একটা থাকে সিগমা বন্ড আর একটা থাকে পাই বন্ড। তাহলে এই দুইটা বন্ড একটা আর একটা, তাহলে নর্মালি যখন আমরা কোনো এডিশন রিয়াকশন করব যে অ্যালকিনের এই যে এখানে দুইটা বন্ড আছে, দুইটা বন্ডের মধ্যে একটা হলো পাই বন্ড, একটা সিগমা বন্ড, তাহলে একটা সিগমা বন্ড যেটা আছে ওটা স্থায়ীভাবে থাকবে, আর এর পরে যে পাই বন্ডটা আসছে সেই পাই বন্ডটা আমরা খুব সহজেই কোনো একটা রিয়েজেন্ট বা কোনো একটা ক্যাটালিস্ট অর সামথিং কোনো একটা কিছুর প্রভাবে যে এই ডাবল বন্ড বা পাই বন্ডটাকে আমরা ব্রেক করতে পারি। তখন কি হয়, ওই পাই বন্ডটা যদি হয়ে যায় মানে ভেঙে যায়, ভেঙে গেলে তখন এইখানে একটা এই কার্বনে একটা বন্ড ফর্ম করবে, এইখানে একটা বন্ড ফর্ম করবে। তখন সেটা কি হয় যে মোস্ট রিঅ্যাকশনস অফ অ্যালকেনস ইনভলভ এডিশন টু দিস পাই বন্ড ফর্মিং নিউ সিঙ্গেল বন্ডস। তো তখন এই কার্বনে একটা সিঙ্গেল বন্ড নতুন ফর্ম করবে, এই কার্বনে একটা নতুন সিঙ্গেল বন্ড ফর্ম করবে। তারপরে কি আছে দেখি, alkenes serve as the feedstock for the petrochemical industry because they can participate in a wide variety of reactions, prominently polymerization and alkylation. আচ্ছা, অ্যালকাইলেশন। তো এখন আমরা এটা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা ধরতে পারো যে আসলে ইন্ডাস্ট্রিতে আমরা কেন এই অ্যালকিনগুলো ব্যবহার করে থাকি এবং কি কারণে, যে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের তৈরি করতে হয়, ইভেন অ্যালকোহল তৈরি করতে। যে অ্যালকোহল তৈরি করতে আমরা নর্মালি অ্যালকোহলটা ওই যে থেকে ইস্ট থেকে বা অন্য কোনো বিভিন্ন রকমের ফ্রুটস থেকে অ্যালকোহল তৈরি করি, কিন্তু সেইটা আসলে ড্রিঙ্কিংয়ের জন্য কোয়াইট গুড এনাফ। যেমন আমরা কখনো কখনো আঙ্গুর থেকে অথবা কখনো রাইস থেকে অথবা কখনো ভুট্টা থেকে বা কখনো গম থেকে এই বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি করে, কিন্তু সেইগুলো আসলে জাস্ট অনলি ড্রিঙ্কিং পারপাসে ইউজ করাটা গুড এনাফ। কারণ হলো কি সেখানে অ্যালকোহলের পার্সেন্টেজটা খুবই কম থাকে, 5%, 10% বা 15% এরকম করে করে। তো কিন্তু আমাদের যদি ইন্ডাস্ট্রি লেভেলে কখনো অ্যালকোহল ব্যবহার করা হয় সেক্ষেত্রে মোর দ্যান 90% বা 100%-এর কাছাকাছি যে অ্যালকোহল দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই কেমিক্যাল সিনথেসিসের মাধ্যমেই কিন্তু অ্যালকোহল সিনথেসিস করতে হয়, এবং সেই অ্যালকোহলটা করা হয়ে থাকে। আজকে আমি একটা প্রসেসিং দেখাবো যে এই কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকিন, সেখানে দেখাবো যে এই অ্যালকিনের সাথে যদি
ওয়াটার অ্যাড করা হয়, তাহলে সেই ওয়াটার কি হবে, একটা এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর একটা কার্বনের সাথে একটা OH যুক্ত হবে, তাহলে সেটাই কিন্তু একটা এথানল তৈরি হয়ে গেল। মানে ইথানলের সাথে ইথিনের সাথে যদি ওয়াটার অ্যাড করা হয় তখন একটা এথানল তৈরি হয়ে যাবে। তো এই যে প্রসেস, এই প্রসেসে কিন্তু অ্যালকোহল প্রিপারেশন বা সিনথেসিসটা অনেক বেশি পিওর হয় এবং অ্যারাউন্ড 95 বা 100%-এর কাছাকাছি পিওর ফর্ম পাওয়া যায়। এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালি কিন্তু যখন যে কেমিক্যালটা যে পারপাসে লাগবে সেটা কিন্তু বেশিরভাগই 100% পিওর যদি হয় সেটা বেশ ভালো। তো সেই জন্য বলছি যে এক্সেপ্ট ফর ইথিলিন। আচ্ছা, এই যে একটা কথা, এক্সেপ্ট ফর ইথিলিন, আমরা এখানে বলছি যে নর্মালি আমি যখন অ্যালকিনের স্ট্রাকচার বলেছিলাম বা নেইমিং বলছিলাম, সেখানে বলেছিলাম যে অ্যালকিনের মিনিমাম নাম্বার অফ কার্বন হতে পারবে 2। দুইটা কার্বন যদি না থাকে তাহলে সেখানে ডাবল বন্ড হতে পারবে না। তো সেক্ষেত্রে n=1 হলে কখনো একটা অ্যালকিন তৈরি হয় না। কিন্তু শুধুমাত্র ইথিলিন বা ইথিন এইটা বাদ দিয়ে, তো এই অ্যালকিনের ক্ষেত্রে কি হয় দেখো, শুধুমাত্র দুইটা কার্বন আছে, দুইটা কার্বন থাকলে এই কার্বনের যে অবস্থা, মানে হয় এইখানে একটা হাইড্রোজেন বা এই হাইড্রোজেন অথবা এই হাইড্রোজেন অথবা এই হাইড্রোজেন রিপ্লেস হয়ে কোনো কিছু একটা এখানে নতুন করে বসতে পারে অথবা এটার সাথে অ্যাড হতে পারে। কিন্তু যখন আমরা অন্য কোনো অ্যালকিন এক্সেপ্ট ইথিলিন বলবো, তখন দেখা যাবে কি, দেখো এইটা একটা আমি দেখাইছি, এটা হলো প্রোপিলিন বা প্রোপিন। তাহলে এই প্রোপিলিনের ক্ষেত্রে কি হলো, যে এই যে একটা কার্বন এক্সট্রা আছে, কিন্তু ডাবল বন্ডের বাইরেও কিন্তু একটা কার্বন এক্সট্রা আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কি, এই যে যখন এই ইথিনের কথা বলছি, ইথিনের ক্ষেত্রে হতে পারবে কি রিয়াকশনটা মানে অনলি ফর দ্য কার্বন জয়েন টু দ্য ডাবল বন্ড। তো এই এক ধরনের মাত্রই কিন্তু রিয়াকশন হতে পারবে, সেটা যে এডিশন রিয়াকশন হোক বা সাবস্টিটিউশন হোক অথবা অন্য যে কোনো ধরনের রিয়াকশনই হোক না কেন, সেটা শুধুমাত্র কার্বন কন্টেইনিং অর কার্বন কনজুগেটেড অর কার্বন অ্যাডজাসেন্ট টু দ্য ডাবল বন্ড। বাট যদি আমরা ফার্দার লঙ্গার চেইন বিশিষ্ট কোনো অ্যালকিনের ক্ষেত্রে যাই, তাহলে কিন্তু আমরা কি পাবো, যে শুধু ডাবল বন্ড কন্টেইনিং কার্বন না, এর বাইরেও কিন্তু অন্য আরেকটা কার্বন থাকে বা আরো বেশি কার্বন থাকতে পারে। যখন আমি আরো বড় চেইন নিব, তখন সেই ক্ষেত্রে আমাদের রিয়াকশনগুলো এই কার্বনের ক্ষেত্রে এই কার্বন বা এই কার্বন এই দুটার ক্ষেত্রে হতে পারে which will be similar to this, but we have another carbon where we can get substitution or the replacement or any other removal. So এই কার্বনের সাথেও কিন্তু রিয়াকশন হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, where the similar, এই যে এই কার্বনটা হলো সিমিলার, অথবা আর এইটা কিন্তু ওইটাকে সিমেট্রিক বলবো, এটাকে সিমেট্রিক বলি আর এইটাকে আনসিমেট্রিক বলবো। কারণ কি, এই দেখো এই কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে আর এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে ডাবল বন্ডের একই পাশে, তাহলে এই কার্বনের এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এইটা আছে দুইটা, এইটা আছে তিনটা, তাহলে সেক্ষেত্রে এই কার্বনগুলো কিন্তু সিমেট্রিক নয়, তাহলে আনসিমেট্রিক। তাহলে আমরা যখন বিক্রিয়া করব, যে কেমিক্যাল রিয়াকশনগুলো দেখব, সিমেট্রিক অ্যালকিনের জন্য একরকম হতে পারে আর আনসিমেট্রিকের জন্য আরেক রকম হতে পারে। তো সেইগুলো আমরা একটু ভিন্ন ভিন্নভাবে মেকানিজম সহ দেখব এবং একটা ভিন্ন দুইটা নাম আমি এখন বলে দেই, সেটা হলো মার্কনিকভস রুল আর একটা হলো অ্যান্টি মার্কনিকভ রুল অথবা খারাস রুল। তো এই দুইটা নিয়মে আমরা ওই যখন আনসিমেট্রিক হাইড্রোকার্বন অথবা আনসিমেট্রিক অ্যালকিনের সাথে কোনো বিক্রিয়া দেখব, তখন আমরা ওই নামগুলো একটু মনে করব এবং কিভাবে বিক্রিয়াগুলো হয় সেইগুলো দেখব। ওকে, দেন এডিশন রিয়াকশন। এখন এডিশন রিয়াকশনটা আমরা যদি যাই, অ্যালকিনস রিয়াক্ট ইন মেনি এডিশন রিয়াকশনস। যে এইখানে যেহেতু ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড থাকার কারণে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে, এই দেখো এখানে আমি দেখাইছি যে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এই কার্বনের সাথে যে কোনো ধরনের, এখানে আমি এক্স এবং ওয়াই দিয়ে দেখাইছি, সেই এক্সটা হতে পারে হাইড্রোজেন অথবা এনি আদার অ্যালকাইল হ্যালাইড অথবা হাইপোহ্যালাস, আর বিভিন্ন ধরনের কিছু এখানে অ্যাড হতে পারে অ্যাজ এক্স ওয়াই। তো সেই ক্ষেত্রে এই এক্স এবং ওয়াই দুইটা ডিফারেন্ট কার্বনের সাথে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হয়, এইখানে যে পাই বন্ডটা আছে সেই পাই বন্ডটা ভেঙে গিয়ে এইখানে একটা সিঙ্গেল বন্ড আর এই কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে। তো সেই এক্স ওয়াইটাই কিন্তু এইখানে আইসা যুক্ত হবে অ্যাজ এ এডিশন প্রোডাক্ট। আচ্ছা, অ্যালকিনস রিয়াক্ট ইন মেনি এডিশন রিয়াকশনস হুইচ অকার বাই ওপেনিং আপ দ্য ডাবল বন্ড।
যে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে অথবা ডাবল বন্ডটা খুলে গিয়ে নতুন করে এডিশন প্রোডাক্ট তৈরি হয়। মোস্ট অফ দিস এডিশন রিয়াকশনস ফলো দ্য মেকানিজম অফ ইলেকট্রোফিলিক এডিশন। আচ্ছা, তাহলে এই যে যত রিয়াকশনের কথা আমরা দেখবো এখানে এডিশন রিয়াকশন, তো অধিকাংশ রিয়াকশন, মোস্ট অফ দ্য রিয়াকশনস উইল ফলো দ্য মেকানিজম অফ ইলেকট্রোফিলিক এডিশন। যে ইলেকট্রোফাইল তৈরি হবে, ইলেকট্রোফাইল তৈরি হয়ে তারপরে সেক্ষেত্রে সাবস্টেন্স মানে আর একটা প্রোডাক্ট তৈরি হবে, সেটা ভিন্ন ভিন্ন একটার প্রায়োরিটি কম বেশি হবে, এবং সেটা আমরা একটু দেখব যে আসলে ইলেকট্রোফিলিক এডিশনটাই মেইনলি এই যে এডিশন রিয়াকশনটা বলছি, দিস উইল ফলো দ্য ইলেকট্রোফিলিক এডিশন। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল বলি। এক্সাম্পলস আর হাইড্রোহ্যালোজিনেশন। হাইড্রোহ্যালোজিনেশন তার মানে হাইড্রোজেন এবং হ্যালোজেন দুইটা যদি হয়, এক্স যদি হাইড্রোজেন হয়, ওয়াই যদি হ্যালোজেন হয়। তারপরে আছে হ্যালোজিনেশন, দুইটাই যদি এক্স এবং ওয়াই দুইটাই যদি হ্যালোজেন হয়, সেটা হতে পারে কি ক্লোরিন 2 Cl2 হতে পারে, অথবা ব্রোমিন 2 Br2, অথবা I2, এরকম করে হতে পারে, অথবা দুইটা ভিন্ন হ্যালোজেনও হতে পারে, এই যেমন ClF অথবা ClBr, HBrCl, এরকম করে ভিন্ন ভিন্ন হ্যালোজিনেশন। হ্যালোহাইড্রিন, তো হ্যালোহাইড্রিন ফরমেশন, তো সেই ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন আরও দেখো ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন। তো ক্যাটালাইটিক মানে আসলে যে এর সাথে আমরা হাইড্রোজেন অ্যাড করব ইন প্রেজেন্স অফ সাম ক্যাটালিস্ট। নর্মালি কিন্তু আসলে এই যে এডিশন রিয়াকশনটা যখন হাইড্রোজেন অ্যাড করতে যাব তখন আমাদের একটা ক্যাটালিস্ট দরকার হয়, তো সেই জন্যই ওটা স্পেসিফিক্যালি আবার নাম দেওয়া হয়েছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। আচ্ছা, রেডিক্যাল পলিমারাইজেশন। আচ্ছা, রেডিক্যাল পলিমারাইজেশন মানে এর পলিমারাইজেশনের সম্পর্কে হয়তোবা তোমরা একটু জানো, তো তারপরে আমি বলি যে যদি কোনো কম্পাউন্ড যে একই ধরনের মলিকুল এর অনেকগুলো একসাথে যুক্ত হয়ে একটা চেইন তৈরি করে, পলিমার তৈরি করে, তো সেই ক্ষেত্রে ওই ধরনের কম্পাউন্ডকে আমরা বলবো পলিমার প্রোডাক্ট। তো এই যে অ্যালকিন আছে, এই অ্যালকিন থেকে আমরা পলিমারাইজেশন রিয়াকশন শিখব। তো সেক্ষেত্রে এইটা আমরা বলি, আমরা যে সারাক্ষণ ব্যবহার করি বাজার করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে, যে পলিইথিন ব্যবহার করি, সেটাও কিন্তু এই অ্যালকিন থেকেই তৈরি করা হয়। তো এইটার নাম কিন্তু ইথিলিন। হ্যাঁ, এটা ইথিলিন অথবা ইথিন আমরা সহজে এইভাবে বলতে পারি। তো যদি অনেকগুলো মলিকুল একসাথে যুক্ত হয়ে একটা পলিমার গঠন করে, তাহলে ওই কম্পাউন্ডটাকে আমরা পলিইথিন অথবা পলিইথিলিন যাই বলি না কেন একই জিনিস। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমরা এই অ্যালকিন থেকে পাবো। তাহলে এইটাই হলো কিন্তু আমরা বলবো যে এই যে অ্যালকিনের সবচেয়ে বড় একটা আবিষ্কার এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে পলিইথিন তৈরি করতে। আমরা প্রতিনিয়ত বাজারে গেলে অন্তত 5টা 7টা পলিথিন ব্যাগ না হলে আমাদের বাজার করা হয় না। তো এই পলিথিন ব্যাগটা আসলে তৈরি হয় এই বিক্রিয়ার মাধ্যমে। তো এই মানে এই এডিশন প্রোডাক্টের অথবা পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে, তো সেইগুলো কিন্তু আমরা এখান থেকে পড়বো। তো কারো যদি জীবনে কোনো ইচ্ছা থাকে যে আসলে কেউ ইন্ডাস্ট্রিতে চাকরি করবে এবং এরকম কোনো ইন্ডাস্ট্রি, তো সেই যেখানে পলিথিন অথবা এই ধরনের কোনো পলিমারাইজড প্রোডাক্ট তৈরি করে, তো সেক্ষেত্রে তারা এখান থেকে যে আইডিয়াটা পাবে সেই আইডিয়াটাই পরবর্তীতে কাজে লাগাতে পারবে। আচ্ছা, এরপরে এখন আমরা যাই স্পেসিফিক্যালি একটা বিক্রিয়া আমরা দেখব, যে নামগুলো আমরা কয়েকটা পড়েছি, তো সেই নামগুলোর থেকে আমরা একটা করে শিখবো যে কিভাবে বিক্রিয়াগুলো হয়, কি কি রিয়াকশন কন্ডিশন লাগে। অ্যালকিনস, এই যে এটার নাম হলো হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন মানে হলো এডিশন অফ হাইড্রোজেন। তো এডিশন অফ হাইড্রোজেন এটা করতে গেলে এই ডাবল বন্ডটাকে ভাঙতে হবে। ডাবল বন্ডটা ভাঙার পরে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তো তার জন্য আমাদের রিয়াকশন কন্ডিশন কি লাগে, যে একটা নিকেল ক্যাটালিস্ট লাগবে, র্যান্ডে নিকেল ক্যাটালিস্ট অ্যাট দ্য টেম্পারেচার অফ 200 to 300 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলে দিছে স্পেসিফিক্যালি যদি বলি যে অ্যালকেনস অ্যান্ড হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ এ মেটাল ক্যাটালিস্ট ফর্মিং দ্য করেসপন্ডিং অ্যালকেন। যে তোমার যে অ্যালকিনটা ছিল এক্স্যাক্টলি করেসপন্ডিং অ্যালকেন তৈরি হবে। করেসপন্ডিং বলতে কি, যে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য নাম্বার অফ কার্বনস হোয়েন দ্য প্রোডাক্ট ইজ ফর্মড। যে যখন তুমি এখানে শুধুমাত্র হাইড্রোজেন অ্যাড করবা, শুধুমাত্র ডাবল বন্ডটা ভেঙে যাবে, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য নাম্বার অফ কার্বন, মানে কার্বনের নাম্বার বৃদ্ধিও পাবে না, কার্বনের নাম্বার কমবেও না। তো exactly the same number of carbon will remain in the product, so we will say that corresponding number of alkane or corresponding alkane will be generated from the addition of alkene.
The hydrogenation of alkenes can be affected by passing vapors of alkene and hydrogen over Raney-Nickel at 200 to 250 degrees Celsius. However, the best catalyst are palladium. তো এইখানে আমার টেম্পারেচারটা দাও ঠিক হয়নি, এটাকে 250 আমি করে দেই, 250। আচ্ছা, তাহলে 200 to 250 ডিগ্রি সেলসিয়াসে হাউভার বেস্ট ক্যাটালিস্ট। আচ্ছা, এই নিকেলটা ইউজ করলে আমরা আমাদের টেম্পারেচারটা কিন্তু 200 to 250 ডিগ্রি সেলসিয়াস লাগে, যেটা আসলে রিলেটিভলি অনেকটা হাই টেম্পারেচার। তবে কখনো কখনো আমাদের কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো করতে যে প্রায় 1000 বা মোর দ্যান 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। তো সেই ক্ষেত্রে এই 200 বা 250 ডিগ্রি সেলসিয়াস কোনো ম্যাটার না। কিন্তু যদি কোনো বিক্রিয়া আমরা মানে রুম টেম্পারেচারে করতে পারি, তার মানে আমাদের কোনো হিটিং দরকার হয় না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন হিট করতে যাব? তো এই জন্যই বলা হয়েছে যে প্যালাডিয়াম এবং প্লাটিনাম এই দুই ধরনের ক্যাটালিস্ট যদি আমরা ইউজ করি এই বিক্রিয়ায়, সেই ক্ষেত্রে আমাদের রুম টেম্পারেচারে বিক্রিয়াটা করা সম্ভব। সো এই টেম্পারেচারটা যে কোনো সিস্টেমে যদি আমাদেরকে হিট করতে হয়, তাহলে সেক্ষেত্রে হিট করলে প্রোডাক্টটা গ্যাসিয়াস স্টেটে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সেটাকে কুল করা কিন্তু অনেক বেশি টাফ হবে। তো যে কারণে আমাদের রুম টেম্পারেচারে যদি কোনো বিক্রিয়া হয় বা করতে পারি, তাহলে দ্যাট উইল বি মোর সুইটেবল ফর প্রোডাকশন অফ এনি প্রোডাক্ট। মানে যে কোনো প্রোডাক্ট আমরা রুম টেম্পারেচারে যদি আমাদেরকে এক্সট্রা হিট করতে না হয়, তাহলে সেটা কিন্তু সুইটেবল হবে। আচ্ছা, এই কারণেই আমরা এই প্লাটিনাম বা প্যালাডিয়াম এই ধরনের ক্যাটালিস্ট ইউজ করলে সুবিধাজনক হয়। আচ্ছা, এরপরে আছে হাইড্রেশন। হাইড্রেশন নামটার সাথে সাথেই তোমরা বিক্রিয়াটা সম্পর্কে একটু আইডিয়া পাবা। হাইড্রেশন মানে হলো ওয়াটার। আমরা একটা ওয়ার্ডের সাথে খুব বেশি ফ্যামিলিয়ার, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে এই যে গত কয়েকদিনে যে বরিশাল, ভোলা এইসব এলাকায় ডিহাইড্রেশনে প্রায় 50,000 মানুষ হসপিটালে ভর্তি হয়েছে। তো এটা কিন্তু খুব এখন যে প্রচণ্ড গরম, তো এই গরমের কারণে কিন্তু খুব সহজেই মানুষের ডিহাইড্রেশন হয়, যে কারণে ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে তাহলে ডিহাইড্রেশন মানে কি? যে শরীর থেকে ওয়াটার বের হয়ে যাওয়া। আজকাল যে গরম অবস্থা, যদি 2 মিনিট ফ্যানটা অফ করে রাখো অথবা এসি থেকে যদি কেউ বাইরে বের হয়ে যাও, তাহলে 2 মিনিটে শরীর থেকে ঘাম বেরোতে শুরু করবে। তো এই যে প্রসেসটা, এইটা হলো ডিহাইড্রেশন। তো আমরা যখন হাইড্রেশন বলবো, হাইড্রেশন মানে এডিশন অফ ওয়াটার। তাহলে ডিহাইড্রেশনের অপোজিট প্রসেসটাকে এইভাবে মনে রাখবা যে ডিহাইড্রেশন হলো রিমুভাল অফ ওয়াটার আর হাইড্রেশন হলো এডিশন অফ ওয়াটার। তাহলে হাইড্রেশন ওয়াটারকে যদি আমরা অ্যাড করি, তাহলে কিভাবে অ্যাড হবে? এই ওয়াটারটা কিভাবে হয়? H2O, একটা হাইড্রোজেন আর একটা OH। তাহলে দেখো, হাইড্রেশন দ্য এডিশন অফ ওয়াটার অ্যাক্রস দ্য ডাবল বন্ড ইন অ্যালকিনস ইলস অ্যালকোহলস। আমি একটু আগেই বলেছিলাম যে এই যে অ্যালকিনের সাথে যদি একটা ওয়াটার অ্যাড করা হয়, তাহলে আমরা কি পাই? যে ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে অ্যালকিনের সাথে যদি ওয়াটার অ্যাড করা হয়, তাহলে আমরা একটা অ্যালকোহল পাবো। তো this reaction is carried out in an industrial scale to produce synthetic alcohol, ethanol. তো এই যে বিক্রিয়াটার কথা বলছি, আমি একটু আগেই কিন্তু ক্লাস শুরুর দিকেই বলেছিলাম যে কেন আমরা ইন্ডাস্ট্রিয়ালি এই রকম অ্যালকোহল তৈরি করব। কারণ আমাদের হলো যখন ইন্ডাস্ট্রিতে কোনো অ্যালকোহল ব্যবহার করা হয়, যেমন আমরা যে এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা যেমন আমাদের ওই যে অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ করা হয় অথবা ওই জার্ম কিল করার জন্য ব্যবহার করা হয়। তো এই এখানে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির অ্যালকোহল হতে হবে। যদি ভালো কোয়ালিটির অ্যালকোহল, ভালো কোয়ালিটি মানে পিওরিটি 95% বা 99%, 100% এরকম যদি ভালো পিওরিটি না থাকে, তাহলে কিন্তু আমরা সেই অ্যালকোহল দিয়ে আমরা ওই অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতে পারবো না। তো নর্মালি আমরা ড্রিঙ্ক করার জন্য যে ধরনের অ্যালকোহল বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু পিওরিটি খুব কম থাকে। কারণ আমরা 100% পিওর অ্যালকোহল কোনো মানুষ ড্রিঙ্ক করলে সে সাথে সাথে মারা যাবে। তো সেই জন্য আমরা নর্মালি করে থাকি যেগুলো ড্রিঙ্ক করার জন্য থাকে, সেইগুলোতে খুব কম পরিমাণের পার্সেন্টেজ অ্যালকোহল থাকে, বাকিটা ওয়াটার অথবা কোনো ফ্রুট জুস দিয়ে অ্যাড করা হয়। আচ্ছা, তাহলে আমরা এই যে রিয়াকশনের কথা বললাম, হাইড্রেশন অফ অ্যালকিন in presence of phosphoric acid or sulfuric acid, এখান থেকে আমরা একটা অ্যালকোহল পাই এবং purity of this alcohol is very high, so this reaction is used in the industry. আচ্ছা, হ্যালোজিনেশন। তো হ্যালোজিনেশন যেটা হলো যে
এই যে আমরা ডাবল বন্ডটা ভেঙে দিচ্ছি, তাই এইখানে যে হাইড্রোজেন যেভাবে অ্যাড হয়েছিল ঠিক একইভাবে আমরা এখানে একটা হ্যালোজেন অ্যাড করতে পারি, দুইটা হ্যালোজেন। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে গিয়ে দুইটা হ্যালোজেন, এই কার্বনের সাথে একটা হ্যালোজেন, এই কার্বনের সাথে একটা হ্যালোজেন। তো সেই ক্ষেত্রে আমাদের কি ক্লোরিন এবং ব্রোমিন দুইটা এডিশন অফ হ্যালোজেনস, হ্যালোজিনেশন when an alkene is treated with chlorine or bromine in carbon tetrachloride in ডার্কে হতে হবে, কারণ বিক্রিয়াটা যদি ইউভি লাইটের প্রেজেন্সে হয় সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো সেটা আমি এর পরবর্তীতে একটু দেখাতে পারি, একটা বিক্রিয়া আমাদের আছে মনে হয়। তো এডিশন অফ হ্যালোজেনস, তাহলে সেক্ষেত্রে আমরা কার্বন টেট্রাক্লোরাইড ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড ইন ডার্ক, অন্ধকারের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে যে অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যাড করা হলে সেক্ষেত্রে ডাইহ্যালো অ্যালকেন, মানে তখন আর ডাবল বন্ড থাকে না, তখন কিন্তু এটাকে আমরা আর অ্যালকিন বলতে পারবো না, এইটা তখন অ্যালকেন হয়ে যাবে। তো দুইটা হ্যালোজেন যেহেতু যুক্ত আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটাকে ডাইহ্যালো অ্যালকেন। তো ডাইহ্যালো অ্যালকেন এখন আর একটা নাম বলা যেতে পারে, আরেকটা নাম কিভাবে বলা যেতে পারে, যেহেতু নিয়ারবাই দুইটা কার্বনের সাথে দুইটা হ্যালোজেন যুক্ত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ভিসিনাল ডাইহ্যালাইড বলতে পারি। ভিস মানে নিয়ারবাই টু কার্বন অ্যাটমের সাথে যদি আমরা দুইটা হ্যালোজেন যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা ভিসিনাল ডাইহ্যালাইড। তো ফ্লোরিন ক্যান নট বি ইউজড ফর দ্য প্রিপারেশন অফ ভিসিনাল ডাইফ্লোরাইডস। আচ্ছা, এই যে একটা কথা, আমরা এখানে শুধুমাত্র বলেছি X ইকুয়াল ক্লোরিন এবং ব্রোমিন, কিন্তু ফ্লোরিনকে আমরা এই রিয়াকশনের মাধ্যমে এই ডাইহ্যালাইড তৈরি করতে ব্যবহার করতে পারি না। কেন পারি না? Fluorine cannot be used for the preparation of vicinal difluorides because it causes extensive fragmentation of the alkene molecule. তো এখন এইখানে যখন ভিসিনাল ডাইফ্লুরাইড, মানে আমরা যদি এখানে ফ্লোরিন নেই তাহলে সেক্ষেত্রে ভিসিনাল ডাইফ্লুরাইড তৈরি হবে, বাট সাথে সাথে কি হবে, এই ভিসিনাল ডাইফ্লুরাইড উইল ডিকম্পোজ দিস অ্যালকিন। সো fluorine cannot be used for the preparation of vicinal difluorides because it causes extensive fragmentation of the alkene molecule. তাহলে অ্যালকিন মলিকুল আমাদের রিঅ্যাক্ট্যান্ট হিসেবে যদি থাকে সেই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলটাকেই ও ডিকম্পোজ করে দিবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্দার ভিসিনাল ডাইফ্লুরাইড তৈরি করা সম্ভব হবে না। মনে করো প্রথমে একটা মলিকুল তৈরি হলো ভিসিনাল ডাইফ্লুরাইড, তো তখন কি করবে ওই ডাইফ্লুরাইডটাই, কারণ আমাদের রিঅ্যাকশন ভেসেলে তো আমরা একটা মলিকুল নেব না, আমরা মানে মিলিয়নস অফ মলিকুল নিব। তো কারণ হলো যদি আমরা 10 মিলিলিটার অথবা 1 লিটার গ্যাস নেই, অ্যালকিন গ্যাস, তার সাথে হ্যালোজেন অ্যাড করি, ফ্লোরিন অ্যাড করছি, তাহলে সেক্ষেত্রে 10 মিলিলিটারে সেক্ষেত্রে আমরা মিলিয়নস অ্যালকিন মলিকুল পাবো। তো যখনই একটা অ্যালকিন মলিকুল রিয়াকশন করে এটা ভিসিনাল ডাইফ্লুরাইড তৈরি করবে তখন কি করবে, সাথে সাথে ও বিক্রিয়া করে এই অ্যালকিনটাকে ডিকম্পোজ করে দিবে বা ভেঙে দিবে, তখন আর আমাদের কিন্তু এই অ্যালকিনটা আর থাকবে না। অ্যালকিন যদি নাই থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ভিসিনাল ডাইফ্লুরাইড তৈরি কিভাবে হবে? তো সেই কথাই বলছি যে ফ্লোরিন ক্যান নট বি ইউজড ফর দ্য প্রিপারেশন অফ ভিসিনাল ডাইফ্লুরাইড বিকজ ইট কজেস এক্সটেন্সিভ ফ্র্যাগমেন্টেশন অফ দ্য অ্যালকিন মলিকুল। তারপরে আয়োডিন এর সমস্যা আছে, এখানে আমরা শুধুমাত্র ক্লোরিন এবং ব্রোমিন বলেছিলাম, তো আয়োডিনেরও একটু সমস্যা আছে। সমস্যাটা কি? আয়োডিন রিঅ্যাক্ট স্লোলি উইথ অ্যালকিনস টু ফর্ম ভিসিনাল ডাইআয়োডাইডস which are unstable and eliminate iodine very readily to regenerate the original alkene. তো এইখানে যদি আমরা আয়োডিন অ্যাড করি তাহলে কি হয়? আয়োডিনের সমস্যাটা হলো যে আয়োডিন খুব স্লোলি বিক্রিয়া করে, কিন্তু স্লোলি বিক্রিয়া করে যখন ভিসিনাল ডাইআয়োডাইড তৈরি করবে সেটা আবার কি করবে, অটোমেটিক্যালি এটা রিভার্সিবল রিঅ্যাকশনের মাধ্যমে আবার ওই অ্যালকিনটা তৈরি করবে। তো সেই কারণে আমরা ওই আয়োডিনটাকেও কিন্তু ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি করতে ব্যবহার করতে পারি না। তো সেই ক্ষেত্রে হ্যালোজিনেশন বিক্রিয়ায় আমাদের মেইনলি ক্লোরিন এবং ব্রোমিন এই দুইটা দিয়েই কিন্তু ডাইহ্যালো অ্যালকেন অথবা ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি করা সম্ভব। ওকে, এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড। আচ্ছা, এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড মানে আমরা এতক্ষণ যা যা দেখলাম, যে হাইড্রোজেন দেখেছি, হাইড্রেশন দেখছি, তারপরে হ্যালোজেন দেখলাম, এবারে দেখছি আমরা হাইড্রোজেন হ্যালাইড। আচ্ছা, হাইড্রোজেন হ্যালাইড ঠিক একইভাবে
যে এইখানে যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, সেই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে গিয়ে এই একটা হাইড্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত হবে আর একটা হ্যালোজেন একটা কার্বনের সাথে যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে এই কার্বন হাইড্রোজেন হ্যালাইড এটা বন্ডটা আগে ভেঙে যাবে, তো ভেঙে গিয়ে তখন একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো আর একটা কার্বনের সাথে একটা হ্যালোজেন যুক্ত হলো। তো এখন একটু সমস্যা আছে, এই যে এখন দেখো এখানে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এই যে এই সেক্সটাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড এই তিনটাই করতে পারি। তবে যদি আমাদের কোনো অ্যালকিনটা আনসিমেট্রিক থাকে, মানে ডাবল বন্ডের এক পাশে যে ডাবল বন্ড, এই তো ডাবল বন্ড, তাহলে এই যে কার্বনটা আছে এই কার্বন এই কার্বন এই কার্বন, তাহলে দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে দুইটা, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে তিনটা, তাহলে এই কার্বনটা আর এই কার্বনটা আনসিমেট্রিক কার্বন, এটাও একই রকম, তাহলে এই একই কম্পাউন্ড। তো এখন এই যে আনসিমেট্রিক অ্যালকিনের ক্ষেত্রে যদি আমরা এরকম হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করি, হাইড্রোজেন হ্যালাইডটা আসলে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমাদের মেইনলি দেখাইতে হবে যে আসলে যে একটা পার্শিয়াল পজিটিভ কম্পোনেন্ট আর একটা পার্শিয়াল নেগেটিভ কম্পোনেন্ট, যদি এরকম কোনো কম্পাউন্ড অথবা কম্পোনেন্ট অথবা রেডিক্যাল এখানে বিক্রিয়া করে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই আনসিমেট্রিকের সাথে যুক্ত করলে কোন ধরনের প্রোডাক্টটা পাবো সেটা এস্টিমেট করে যে রুলটা, সেটা হলো মার্কনিকভস রুল আর একটা হলো খারাস রুল। তো সেই দুইটা রুল আমরা একটু পরে পড়ব। তো এখন এখানে দেখি যে addition to unsymmetric alkene, when a hydrogen halide reacts with an unsymmetrical alkene, there are two possible addition products according as the halogen atom is placed on one or the other carbon। মানে হ্যালোজেনটা কি যে এই কার্বনের সাথে যুক্ত হবে না এই কার্বনের সাথে যুক্ত হবে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে এই ডাবল বন্ড এইটা মানে দুইটা হাইড্রোজেন আছে এখানে একটা এখানে আছে একটা, তাহলে আমরা এখানে দেখছি যে আসলে এই কার্বনের সাথে যুক্ত হলে কি হয় আর এই কার্বনের সাথে যুক্ত হলে কি হয়। তো এখন দেখো আমি এখানে একটা বিক্রিয়া দেখাইছি, এটার নাম হলো প্রোপিন, নরমাল প্রোপিন অথবা প্রোপিন 1, তাহলে প্রোপিন 1 অথবা প্রোপিলিন 1 এর সাথে হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করতেছে। তা হাইড্রোজেন আয়োডাইডটা যখন যুক্ত হচ্ছে তখন আমরা দুই ধরনের প্রোডাক্ট পাচ্ছি। দেখো এই একই রকমের প্রোডাক্ট, ওই যে একই রকম না মানে সিমিলার, তবে এইখানে দেখো এইখানে আয়োডিনটা এই সেকেন্ড কার্বনের সাথে যুক্ত হয়েছে, এইখানে আয়োডিনটা যুক্ত হয়েছে এই ফার্স্ট কার্বনের সাথে। তাহলে এইখানে আমরা দেখাইছি যে এই প্রোডাক্টটা হবে মেজর আর এই প্রোডাক্টটা হবে মাইনর, কিন্তু কেন হবে এইটা আপাতত একটু শেখো যে এইখানে যে দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, একটা হবে মেজর আর একটা হবে মাইনর। আচ্ছা, তাহলে আমরা এখন যাব যে কেন আমরা একটা মেজর পাবো আর একটা কেন মাইনর পাবো, সেটা আমরা একটু বলি মার্কনিকভস রুলটা দিয়ে। যে মার্কনিকভস রুল কি জিনিস, সেটা হলো যে ফর দ্য আয়োনিক এডিশন অফ অ্যান আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট, আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট আমি একটু আগে বলেছি যে যদি পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ থাকে কোনো একটা কম্পাউন্ড, যেমন আমরা যখন বলি হাইড্রোজেন ক্লোরাইড, সেখানে হাইড্রোজেনটা পার্শিয়াল পজিটিভ এবং ক্লোরাইডটা বা ক্লোরিনটা পার্শিয়াল নেগেটিভ। ঠিক একইভাবে জাস্ট আমি যে কোনো একটা দিয়ে দেখালাম HG, এই Hটা হলো পার্শিয়াল পজিটিভ এবং Gটা হলো পার্শিয়াল নেগেটিভ। তাহলে ফর দ্য আয়োনিক কন্ডিশন অফ অ্যান আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট, কোনো বিক্রিয়ায় যদি আনসিমেট্রিক্যাল রিয়েজেন্ট হয় তাহলে দ্য হাইড্রোজেন অর পজিটিভ এন্ড অফ দ্য রিয়েজেন্ট, তাহলে নিয়মটা হলো এরকম করে যে হাইড্রোজেন অর পজিটিভ এন্ড অফ দ্য রিয়েজেন্ট বিকামস অ্যাটাচড টু দ্য কার্বন অ্যাটম অফ দ্য ডাবল বন্ড বিয়ারিং দ্য লার্জার মেম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস। লার্জার মেম্বার বলতে পারো অথবা লার্জার নাম্বারও বলতে পারো, একই জিনিস। যে তাহলে এখন নিয়মটা কি বললাম, যে মার্কনিকভসের রুল থেকে আমরা এখানে বললাম যে কোনো একটা বিক্রিয়ায় যে যদি এই যে আনসিমেট্রিক অ্যালকিনের ক্ষেত্রে যদি আনসিমেট্রিক রিঅ্যাক্ট্যান্ট অথবা আনসিমেট্রিক রিয়েজেন্ট যুক্ত হয় বিক্রিয়া করে, তাহলে সেই পার্শিয়াল পজিটিভ পার্টটা যুক্ত হবে রিলেটিভলি মোর হাইড্রোজেন যে কম্পোনেন্টের সাথে আছে, যে কার্বনের সাথে আছে। তাহলে এই যে একটা অ্যালকিন আছে প্রোপিন, তাহলে রিলেটিভলি মোর হাইড্রোজেন যুক্ত আছে এই কার্বনের সাথে, তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে বেশি, তাহলে হাইড্রোজেনটা এই কার্বনের সাথেই যুক্ত হবে।
তাহলে সেই ক্ষেত্রে কি হয়, CH2 ছিল, তাহলে CH2 থেকে এখন CH3 হয়ে যাবে। তাহলে আর যে ব্রোমিনটা পার্শিয়াল নেগেটিভ সেটা যুক্ত হবে যেই কার্বনের সাথে কম হাইড্রোজেন আছে। তাহলে সেই কার্বনের সাথে এই কার্বনে আছে একটা হাইড্রোজেন, তাহলে এটার সাথে ব্রোমিন হয়ে যুক্ত হয়ে CHBr, তাহলে CH3 CHBr CH3 এই প্রোডাক্টটা তৈরি হবে। এই যে নিয়মটা বলা হলো যে মার্কোনিকভস রুল বলছে যে যদি কোনো আনসিমেট্রিক অ্যালকিনের সাথে আনসিমেট্রিক রিয়েজেন্টটা মানে কি, যে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকবে, তাহলে এরকম যদি কোনো আনসিমেট্রিক রিয়েজেন্ট যুক্ত হয় তাহলে মোর পজিটিভ বা পার্শিয়ালি মোর পজিটিভ যে কম্পোনেন্টটা থাকবে সেইটা অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ডের যে কার্বনের সাথে মোর নাম্বার অফ হাইড্রোজেন যুক্ত আছে সেই কার্বনের সাথে ওই পার্শিয়াল পজিটিভটা যুক্ত হবে, আর অন্য কার্বনের সাথে যেটায় কম হাইড্রোজেন যুক্ত আছে তার সাথে পার্শিয়াল নেগেটিভ পার্টটা যুক্ত হবে। এই হলো। তাহলে দ্য মেকানিজম অফ এডিশন অফ হ্যালোজেন হ্যালাইডস টু আনসিমেট্রিক্যাল অ্যালকিনস ইনভলভ দ্য ফরমেশন অফ কার্বনিয়াম আয়নস। তাহলে এখন আমরা একটু মেকানিজমটা দেখি আসলে বিক্রিয়াটা কিভাবে হয়। আচ্ছা, formation of a pi complex, তাহলে mechanism of addition of halogen halides to unsymmetrical alkene involve the formation of carbonium ion। আচ্ছা, কার্বনিয়াম আয়নটা কিভাবে তৈরি হয় সেটা দেখো। এই যে একটা কার্বন কার্বন ডাবল বন্ড কন্টেইনিং কম্পাউন্ড প্রোপিন আনসিমেট্রিক অ্যালকিন আছে, আনসিমেট্রিক অ্যালকিনের সাথে তো এই যে একটা হচ্ছে এই হলো আমার আনসিমেট্রিক রিয়েজেন্টটা formation of pi complex giving a cyclic intermediate and Br। তাহলে এই যে আমার কমপ্লেক্সটা ছিল আনসিমেট্রিক রিয়েজেন্টটা ছিল, এইটা প্রথমে ভেঙে গিয়ে তো তাহলে এই যে ডাবল বন্ডটা আছে এই ডাবল বন্ডটার এই যে পার্শিয়াল পজিটিভ আছে বা পার্শিয়াল নেগেটিভ আছে, তাহলে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ এই ডাবল বন্ড একে মানে এই পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ এইটা এই ডাবল বন্ডে অ্যাটাক করছে, ডাবল বন্ডকে অ্যাটাক করলে তখন একটা কার্বনিয়াম আয়ন তৈরি করছে। এই দেখো একটা, তাহলে এইখানে CH3 কার্বনিয়াম আয়ন, এই হাইড্রোজেনটা আসলে নাইদার দিস কার্বন নর দিস কার্বন, এই দুইটা কার্বনের কোনো কার্বনের সাথেই কিন্তু যুক্ত না, তবে দুইটার সাথেই যুক্ত সেটাও তুমি বলতে পারো, একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি করছে। এটা খুব কম সময়ের জন্য ইন্টারমিডিয়েট আসলে আমরা যে আমাদের দেশে ইন্টারমিডিয়েট যে কোর্সটা আছে যে ক্লাস 11 এবং 12, এই ইন্টারমিডিয়েট কোর্সটা একটু কিন্তু হিসাব যদি করো যে আমাদের স্কুল লেভেলটা কত 10 বছর, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 10 বছর, এরপরে কলেজ লেভেলটা মানে ইন্টারমিডিয়েট লেভেলটা আমার মাত্র 2 বছর, কিন্তু 2 বছরের সময় তোমরা নর্মালি পাও না, কারণ ভর্তি হতে 2 মাস চলে যায় আর ওদিকে পরীক্ষা শেষ হয়ে যায় 1 মাস আগে। তাহলে 2 বছরের থেকে সময় পাও মোটামুটি 21 মাসের মতো, 21 মাস, তাহলে সেইটা খুব কম সময়। এরপরে যদি তুমি অনার্স কমপ্লিট করতে যাও সেখানে লাগে 4 বছর, মিনিমাম 4 বছর। তারপরে এরপরে আবার যখন এসে যাবা পিএইচডি করতে যাবা, মাস্টার্স করতে যাবা, পিএইচডি করতে যাবা, তো তখন মাস্টার্স পিএইচডি একসাথে করলে 5 বছর 6 বছর 7 বছর এরকম লেগে যায়। তো আমরা এইভাবে বলতে পারি যে ইন্টারমিডিয়েট যদি যখনই বোঝা যাবে যে বলা হবে সেটা খুব কম সময়ের জন্য একটা কথা। তাহলে সাইক্লিক ইন্টারমিডিয়েট মানে আসলে এখানে খুব কম সময়ের জন্য একটা সাইক্লিক প্রোডাক্ট তৈরি হয়, যেটা যে এই হাইড্রোজেনটা নাইদার দিস কার্বন নর দিস কার্বন ইজ কানেক্টেড, বাট ইট মানে দুইটার সাথেই একটু পার্শিয়ালি যুক্ত থাকে। তো এই একটা মানে কার্বনিয়াম আয়ন তৈরি করছে। তাহলে এই কার্বনিয়াম আয়ন আর এই যে HBr ছিল, HBr এর একটা ব্রোমিন একটা ইন্টারমিডিয়েট গিভিং আ সাইক্লিক ইন্টারমিডিয়েট অ্যান্ড ব্রোমাইড। আচ্ছা, তাহলে ব্রোমাইড এটা তৈরি হলো। এরপরে কি হবে, তখন এই যে সাইক্লিক ইন্টারমিডিয়েটটা যা ছিল, the cyclic intermediate is capable of forming 2 carbonium ions। তাহলে এই সাইক্লিক ইন্টারমিডিয়েটটা এখন এই হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে একটা ইন্টারমিডিয়েট ক্যাটায়ন তৈরি হবে, কার্বনিয়াম আয়ন তৈরি হবে। আবার এই হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে অন্য ধরনের একটা কার্বনিয়াম আয়ন তৈরি হবে। এখন আমরা দেখি তাহলে কি ধরনের কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। তাহলে যখন এই হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে যে এখানে ছিল CH2 আর একটা হয়ে যাবে CH3। তাহলে দেখো এখানে CH3 আর CH+ আর CH2, তাহলে এইখানে
এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন কম থাকছে, তো একটা কার্বন মানে এই কার্বনটায় একটা হাইড্রোজেন কম থাকার কারণে তখন এখানে একটা প্লাস চার্জ বসানো হয়েছে। তো এইখানে এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে CH3 এবং CH প্লাস এই যে CH3 এই আয়নটা তৈরি হলো। এটাকে আমরা 1 নম্বর একটা ইন্টারমিডিয়েট হিসেবে বললাম এবং এইটার নাম বলা হয়েছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আচ্ছা, 2 ডিগ্রি কেন বলা হয় এবং 1 ডিগ্রি কেন বলা হয় সেটা তোমরা হয়তো জানো, যে যদি কোনো কার্বন 1 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে এই দেখো এই যে এই একটা কার্বনিয়াম আয়ন CH2 প্লাস, তাহলে এখন এই যে হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয়, এই হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয়, তো এইটা লেখাটা একটু হয়েছে কনফিউজিং হয়েছে, যেটা তোমাদের জন্য একটু কনফিউজিং হতে পারে। কারণ হলো কি যে এইখানে এই যে এখানে দেখাচ্ছে ডাবল বন্ডটা ছিল, তো সেই ক্ষেত্রে এরা যদি এইভাবে লিখতো, আমি এইটা বইয়ের থেকে ইমেজটা কপি করে নিছি, আমি নিচে যদি ড্র করতাম তাহলে আমি এরকম করে দিতাম না, তাহলে সেক্ষেত্রে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যেত। তো এইখানে যেটা দিছে যে এই কার্বনটা সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, ফাইন, তো সেটা এখানে দেখাইছে, তাহলে এখানে একটা প্লাস চার্জ হলো। তাহলে এখন এইখানে কেন প্লাস চার্জটা দিল না, মানে এই ডান পাশে না দিয়ে এইখানেই দিলে ভালো হতো, যে CH2 প্লাস, কারণ এইখানে ওরা মলিকুল মানে আয়নটাকে জাস্ট করে দিছে, রোটেট করে দিছে, যে এইখানে CH3 যা ছিল তেমন থাকতো, তো CH3 CH2 আর এখানে CH2 প্লাস, তো এরকম করে দিলে সেটা সেক্ষেত্রে তোমাদের বোঝার জন্য সুবিধা হতো। তখন আমি দেখাইতে পারতাম যে এই কার্বনের সাথে হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হয়েছে, তাহলে এটার সাথে প্লাস, এটার সাথে যুক্ত হয়েছে, এটার সাথে প্লাস, এরকম করে। তো জিনিস একই, যে যেহেতু আমাদের নাম্বার অফ হাইড্রোজেন মানে নাম্বার অফ কার্বন মাত্র 3টা, সে কারণে তুমি এভাবে লিখলেও হবে। আর আমি যেভাবে বলছি এইখানে যদি CH2 প্লাস দাও, এইখানে যদি CH3 লেখো, তাতেও সেম জিনিস, কিন্তু তোমার যেটা বুঝতে সুবিধা হয় তুমি সেরকম করে লিখবা। আচ্ছা, তাহলে এখন যে কার্বনিয়াম আয়নটা তৈরি হলো 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এই দুইটা কার্বনিয়াম আয়নের মধ্যে কার স্টেবিলিটিটা বেশি? যার স্টেবিলিটি মানে যেই আয়নটা বেশি স্টেবল হবে সেই আয়নটার প্রোডাক্টটা তত বেশি হবে। তাহলে the cyclic intermediate is capable of forming 2 carbonium ions are one primary and one secondary। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কার্বনিয়াম আয়ন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, এখান থেকে আমরা দেখেছি, কারণ এই হাইড্রোজেনটা যদি এর সাথে যুক্ত হয় তাহলে এক ধরনের কার্বনিয়াম আয়ন তৈরি হবে, এর সাথে যুক্ত হলে আরেক ধরনের কার্বনিয়াম। তো এইখানে আমরা দেখলাম যে আসলে দুই ধরনের কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, কিন্তু দুই ধরনের কার্বনিয়াম আয়ন তৈরি হলেও কোন কার্বনিয়াম আয়নটা বেশি স্টেবল, যেই কার্বনিয়াম আয়নটা মোর স্টেবল তার করেসপন্ডিং প্রোডাক্টটা বেশি পাওয়া যাবে। তাহলে এখন দেখো আমি একটু সিকোয়েন্সটা বলে দিব, যে স্টেবিলিটিস অফ কার্বনিয়াম আয়নস আর ইন দ্য অর্ডার অফ 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে যত কার্বনিয়াম আয়ন আমাদের আছে হতে পারে ম্যাক্সিমাম 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এই যে কার্বনিয়াম আয়ন আছে এর স্টেবিলিটিটা সবচেয়ে বেশি হলো 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে দ্য কার্বনিয়াম আয়ন 1 and 2 দেন রিঅ্যাক্ট ইন দ্য নিউক্লিওফাইল। আমাদের আগে যে নিউক্লিওফাইলটা ছিল এই যে বিআর মাইনাস, তাহলে এই যে নিউক্লিওফাইলটা তৈরি হয়েছিল এই নিউক্লিওফাইলের সাথে আমার কার্বনিয়াম আয়ন, এই যে এই দুইটা কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, এই দুইটা কার্বনিয়াম আয়ন এই ব্রোমাইড রেডিক্যালের সাথে, তাহলে এর সাথে নিউক্লিওফাইল এই ব্রোমাইড নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে দুইটা প্রোডাক্ট তৈরি করবে, এর সাথে এইখানে তখন ব্রোমাইডটা যুক্ত হয়ে যাবে আর এইখানে যুক্ত হবে এইটার সাথে। তাহলে এই দুই ধরনের প্রোডাক্ট পাবো, তা দুই ধরনের প্রোডাক্টটা পাবো আমরা। এখন সেখান থেকে বলবো যে কোন প্রোডাক্টটা বেশি স্টেবল হবে, কোনটা কম হবে, যে যার কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি যত বেশি হবে সেই প্রোডাক্টটা তত বেশি স্টেবল হবে এবং তার ফরমেশনও তত বেশি হবে। আচ্ছা, তাহলে CH3 প্লাস Br মাইনাস, তাহলে এই যে ব্রোমাইডটা পেলাম মেজর প্রোডাক্ট। তাহলে এখন দেখো এই যে আমি বলেছিলাম 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, আমার এইখানে বলা আছে সিকোয়েন্সটা যে কোন কার্বনিয়াম আয়নের স্টেবিলিটিটা কত বেশি। এখান থেকে দেখলাম যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে
এখানে আমার আছে 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উইল বি মোর স্টেবল, সো দ্য করেসপন্ডিং প্রোডাক্ট of 2 degree carbonium ion will be the more stable product and more possibility to getting this product. আচ্ছা, তাহলে এই কার্বনিয়াম আয়নের করেসপন্ডিং যে অ্যালকাইল হ্যালাইড কম্পাউন্ড ওইটার পসিবিলিটি বেশি থাকবে এবং বেশি প্রোডাক্ট আমরা পাবো। এই হলো আমাদের এই রিঅ্যাকশনের মেকানিজম। তা স্টেবিলিটিস অফ কার্বনিয়াম আয়নস আর 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, থাস দ্য কার্বনিয়াম আয়ন 1 ডমিনেটস ইন স্টেপ 2। তাহলে এই স্টেপ 2 এর মধ্যে এইটা বেশি ডমিনেট করবে বা বেশি পরিমাণে পাওয়া যাবে, বিকজ ইট ইজ মোর স্টেবল দ্যান 2 and also because of its greater easy of formation compared to 1. Then step 3 1 reacts in the bromide to form isopropyl bromide as the major product. তাহলে এই ধরনের প্রোডাক্টটা আমরা বেশি পাবো অ্যাজ এ মেজর প্রোডাক্ট, আর এইটা কম পাবো মাইনর প্রোডাক্ট। এই হলো। আচ্ছা, তাহলে বেশি এই হয়ে যাচ্ছে নাকি, ফাস্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, নো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর একটু দেখি এই রুলটা পারি কিনা আজকে শেষ করতে। অ্যান্টি মার্কোনিকভস রুল। আচ্ছা, অ্যান্টি মার্কোনিকভস রুল আর মার্কোনিকভস রুল শব্দটার মধ্যেই কিন্তু এর মানে কারসাজি বোঝানো আছে, যে অ্যান্টি মার্কোনিকভ। তার মানে আমরা দেখলাম যে মার্কোনিকভস রুলের মধ্যে বলা আছে যে অ্যালকাইল হ্যালাইডটা যেটা তৈরি হচ্ছে সেখানে ছিল 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন মোর স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে সেখানে আমরা দেখেছি যে আইসোপ্রোপাইল যে মানে সাবস্টিটিউটেড অথবা অ্যালকাইল হ্যালাইডটা যুক্ত হচ্ছে আইসোপ্রোপাইলের সাথে, এরকম করে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হলো মার্কোনিকভস রুল বলছে। তার মানে মোর পজিটিভ কম্পোনেন্টটা যুক্ত হবে কার সাথে? মোর নাম্বার অফ হাইড্রোজেন কন্টেইনিং কার্বন। তাহলে যে কার্বনের সাথে মোর নাম্বার অফ হাইড্রোজেন যুক্ত আছে তার সাথে মোর পজিটিভ পার্টটা যুক্ত হবে, সেটা হলো মার্কোনিকভস রুল। তাহলে যদি অ্যান্টি মার্কোনিকভ বলি তাহলে হবে কি, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে সেই কার্বনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে এইটা হলো মার্কোনিকভস রুলের বিপরীত কথা। তো বিপরীত কথা যদি বলতে চাই তাহলে কিন্তু আমাদের একই রকমের রিয়েজেন্ট নিয়ে হবে না, তো তখন আমাদেরকে কি করতে হবে, অন্য আর একটা পারঅক্সাইড অ্যাড করতে হবে। তো যদি তোমরা নর্মালি ওই অ্যালকাইল হ্যালাইড এটা বিক্রিয়া করাও এর সাথে আনসিমেট্রিক অ্যালকিনের সাথে, তাহলে কিন্তু এটা শুধুমাত্র ওই মার্কোনিকভস রুলটাই ফলো করবে। কিন্তু যদি আমরা একটা রিয়েজেন্ট হিসেবে বা একটা পারঅক্সাইড, যে অর্গানিক পারঅক্সাইড আমরা ওই হাইড্রোজেন পারঅক্সাইড বলছি না, যে অর্গানিক পারঅক্সাইড, সেটা হতে পারে ডাইইথাইল ইথার অথবা অ্যাস্টার, এরকম কিছু একটা অর্গানিক পারঅক্সাইড জাতীয় কোনো একটা কম্পাউন্ড। তাহলে খারাস ইন 1993 ডিসকভার্ড দ্যাট দ্য এডিশন অফ হাইড্রোজেন ব্রোমাইড টু আনসিমেট্রিক্যাল অ্যালকিনস ইন দ্য প্রেজেন্স অফ অর্গানিক পারঅক্সাইডস। তাহলে অর্গানিক পারঅক্সাইডের একটা সিম্বলটা আমি দেখাইলাম এরকম ROOR, যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের হলো H2O2, ঠিক একইভাবে এখানে O2 R2, তো অথবা H2O2 যদি হয়তো সেটা হতো হাইড্রোজেন পারঅক্সাইড, আর এটা হলো একটা অর্গানিক পারঅক্সাইড। টেক্স এ কোর্স অপোজিট টু দ্যাট প্রেডিক্টেড বাই মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুলের যে প্রেডিকশনটা যে ছিল, মেজর প্রোডাক্টটা কোনটা ছিল, যে যেখানে বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে মোর পজিটিভ পার্টটা যুক্ত হবে, আর কম হাইড্রোজেন কন্টেনিং এর সাথে নেগেটিভটা যুক্ত হবে। তাহলে আমরা ওই একই ধরনের প্রোডাক্ট যদি বলি, তাহলে আমরা প্রথমে যেটা বলছি মার্কোনিকভস রুলের যে প্রোডাক্টটা এই ছিল মেজর প্রোডাক্ট ছিল, ওই প্রোডাক্টটা এখন হয়ে যাবে মাইনর প্রোডাক্ট, আর যেটা মাইনর ছিল সেটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট। তাহলে এখন যে ফেনোমেননটা বললাম, যে যখন যে unsymmetrical alkanes in the presence of organic peroxide take a course opposite to that predicted by Markovnikov's rule, this phenomenon of anti-Markovnikov addition caused by the presence of peroxide is called Kharash peroxide effect. Thus, when propylene reacts with hydrogen bromide in the presence of peroxide, the product is mainly N-propyl bromide, whereas in the absence of the peroxide the main product is isopropyl bromide. মানে আমি যে কথা বলছি, যদি এই পেরোক্সাইড অ্যাড করা না হয় তাহলে কিন্তু
অটোমেটিক মার্কনিকভ যে রুল ছিল সেই রুলটা ফলো করবে। আর যদি এই পারক্সাইড অ্যাড করা হয় বিক্রিয়ায় তাহলে আমাদের প্রোডাক্টটা হবে উল্টা। আচ্ছা, এই যে দেখো একটা দেয়া আছে যে প্রোপিন, এই যে আমরা বিক্রিয়াটা বলছিলাম প্রোপিলিন অথবা প্রোপিন, তাহলে এই ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই কার্বনের সাথে এই কার্বনের সাথে, দুইটা কার্বনের সাথে, তাহলে এই কার্বনে আছে একটা হাইড্রোজেন, এটার সাথে আছে দুইটা হাইড্রোজেন। তাহলে মার্কনিকভ রুল অনুযায়ী হাইড্রোজেনটা এই HBr এর হাইড্রোজেনটা যুক্ত হওয়ার কথা এই কার্বনের সাথেই, তখন প্রোডাক্টটা হওয়া উচিত CH3 CHBr আর CH3। আচ্ছা, তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু মেজর হওয়ার কথা, কিন্তু যখন আমরা পারক্সাইড দিয়ে দিব তখন প্রোডাক্টটা তৈরি হবে CH3 CH2 CH2Br। এই প্রোডাক্টটা তখন আমরা বেশি পাবো। দেখো তাহলে CH3 CH2 CH2Br, আমি যেটা বলেছি এই যে এখানে N প্রোপাইল ব্রোমাইড অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্টটাই কিন্তু তখন মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে, আর এই প্রোডাক্টটা তখন আমরা মাইনর প্রোডাক্ট হিসেবে পাবো। আচ্ছা, তাহলে অ্যান্টি মার্কনিকভ এডিশন অফ হাইড্রোজেন ব্রোমাইড টু অ্যালকিন অলসো টেকস প্লেস when the reactants are exposed to ultraviolet light। আচ্ছা, তো আলট্রাভায়োলেট লাইটে যদি রাখা হয়, এই শুধুমাত্র হাইড্রোজেন মানে পারক্সাইড না, আমরা পারক্সাইড ইউজ করলে যেভাবে বিক্রিয়াটা পাবো একই রকম প্রোডাক্ট কিন্তু যখন আলট্রাভায়োলেট রে অথবা সূর্যের আলোতে রাখা হবে তখন কিন্তু ওই বিক্রিয়াটা যদি ওপেন সূর্যের আলোতে অথবা আলট্রাভায়োলেট লাইট দিয়ে করানো হয় তাহলেও কিন্তু আমরা এই যে মার্কনিকভস রুলের বিপরীত যে প্রোডাক্টটা মানে অ্যান্টি মার্কনিকভস রুল অথবা খারাস রুলসের থেকে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে মেকানিজমটা কি এখন দেখাবো? কতটুকু মেকানিজম একটু দেখি, 1 2 2 পেজ। আচ্ছা, হ্যাঁ দেখাইছি। আচ্ছা, mechanism হলো peroxide as well as ultraviolet light are able to initiate the chain reaction which results in the formation of anti-Markovnikov product। মানে এই দেখো একটা পারক্সাইড, তাহলে এই পারক্সাইডটা ভাঙতে আমরা এই যে যখন এই আছে পারক্সাইড as well as ultraviolet light are able to initiate the chain reaction, এইটা একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে হবে। তো চেইন রিঅ্যাকশনের মাধ্যমে কি হয়, একটা ফ্রি রেডিক্যাল তৈরি করার দরকার হয়। তো আমরা জানি কি যে ওই যে অ্যালকেনের সাথে যখন তুমি বিক্রিয়া পড়েছিলা যে সেখানে কি ছিল চেইন রিঅ্যাকশনে ছিল কি মিথেনের সাথে আমরা হ্যালোজেন যুক্ত করে, তো মিথাইল ক্লোরাইড, তারপরে ডাইক্লোরোমিথেন, তারপরে আর একটা ক্লোরোফর্ম, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড, এরকম করে করে বিক্রিয়া তৈরি মানে প্রোডাক্টগুলো তৈরি হয়। ঠিক ওইখানে কি ছিল সূর্যের আলো অথবা আলট্রাভায়োলেট রে দিয়ে আমরা যে হ্যালোজেনটা ছিল হ্যালোজেন মলিকুলটা থেকে দুইটা মানে হ্যালোজেনের ফ্রি রেডিক্যাল পাইছি। ঠিক একইভাবে এইখানে যে এই আছে যে পারক্সাইড, সেই পারক্সাইড থেকে অথবা এইসব থেকে মানে এই যে পারক্সাইড এটা অটোমেটিক্যালি ভেঙে যায়। নর্মালি তুমি যদি হাইড্রোজেন পারক্সাইড অথবা যে কোনো অর্গানিক পারক্সাইড রেখে দিলে ওইটা অটোমেটিক্যালি খুব সহজেই এই যে হাইড্রোজেনের এবং অক্সিজেন, আমরা যখন এই যে হাইড্রোজেন পারক্সাইডের কথা বলি, হাইড্রোজেন এবং অক্সিজেন, সেক্ষেত্রে অক্সিজেনের ভ্যালেন্সি কত হয় বলতে পারো? হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে অক্সিজেনের ভ্যালেন্সি অথবা অক্সিডেশন নাম্বার, নর্মালি আমরা জানি কি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -2 এবং হাইড্রোজেন হয় +1, কিন্তু যখন আমরা হাইড্রোজেন পারক্সাইড কম্পাউন্ডটা বলি তো তখন হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে অক্সিজেনের ভ্যালেন্সি কত হয় সেটা আমরা একটু হিসাব করি। দুইটা অক্সিজেন আছে আর দুইটা হাইড্রোজেন আছে, তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য +1 তাহলে অক্সিডেশন নাম্বার, তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য +2 হলো, আর দুইটা অক্সিজেনের জন্য ধরে নিলাম 2x, তাহলে 2x ইকুয়াল হলো 2। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। তো -1 যদি হয় কোনো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, তাহলে সেটা কিন্তু অনেক আনস্টেবল হয়। নর্মালি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার যদি -2 থাকে তাহলে দ্যাট উইল বি মোর স্টেবল। আর যদি কখনো অক্সিজেনের সুপার অক্সাইড, তোমরা জানো অক্সিজেনের সুপার অক্সাইড যদি কখনো পড়ে থাকো, সেটা হলো অক্সিজেনের সুপার অক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয়ে থাকে -1/2। তো -1/2 যদি হয় তাহলে এই সুপার অক্সাইড কিন্তু আসলেই সুপার রিঅ্যাক্টিভিটি, মানে রিঅ্যাক্টিভিটির দিক থেকে
মানে খুবই পাওয়ারফুল, এই কারণে ওটার নাম দেওয়া হয়েছে সুপার অক্সাইড। এবং কেন সুপার অক্সাইড হয়, কারণ হলো যে এর অক্সিডেশন নাম্বারটা মাত্র কি হয় -½ তো সে কারণে যখন -1 হয়, এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের কথা বলছি, তো হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিডেশন নাম্বার -1 হয় অক্সিজেনের, যে কারণে এটা লেস স্টেবল। আর যখন -2 থাকে তখন সেটা মোর স্টেবল। তো এই যে একই রকম ভাবে যে আমরা অর্গানিক পারঅক্সাইড ইউজ করছি, অর্গানিক পারঅক্সাইডের অক্সিডেশন নাম্বার আর এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -1, তো এটা খুব সহজেই একটা ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। এই ফ্রি রেডিক্যাল কি করছে দেখো, এই ফ্রি রেডিক্যাল আমাদের যে হাইড্রোজেন ব্রোমাইড অথবা অ্যালকাইল হ্যালাইড, যেটা আমরা আনসিমেট্রিক রিএজেন্ট যেটা বলেছি, তার সাথে যখন বিক্রিয়া করে তখন ওটা থেকে একটা মানে এই হাইড্রোজেনটা নিয়ে নিল, নিয়ে এটা অ্যালকোহল তৈরি করলো আর একটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করলো। তাহলে এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল তখন কি করবে, আর একটা হাইড্রোজেন ব্রোমাইড এর সাথে যে ফটোকেমিক্যাল ডিসোসিয়েশন। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কিন্তু একইভাবে দেখা রয়েছে। এটা হলো অ্যাস্টার, যদি আমরা ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড অথবা অর্গানিক পারঅক্সাইড ইউজ করি তাহলেও যেভাবে রেডিক্যাল তৈরি হচ্ছে, আর যদি আমরা সূর্যের আলো ইউজ করি, ইউভি লাইট ইউজ করি, তাতেও কিন্তু একই রকমভাবে এই ব্রোমিনটা ফ্রি রেডিক্যাল হিসেবে তৈরি হচ্ছে। মানে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু একই জিনিস, এই যে এ এবং বি দুইটা একই জিনিস, শুধুমাত্র দুইটা ভিন্ন প্রসেসে হয়, সেই দুইটা দেখানো হয়েছে। তাহলে আমরা এখানে পেলাম কি, যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, অথবা এখানেও পাইছি ব্রোমিন ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল তখন কি করবে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল দেন অ্যাটাকস দ্য অ্যালকিন মলিকুল গিভিং 2 পসিবল ব্রোমো অ্যালকাইল ফ্রি রেডিক্যালস। আচ্ছা, তাহলে এই যে ফ্রি রেডিক্যালটা ছিল, এই ফ্রি রেডিক্যাল অ্যালকিনের সাথে বিক্রিয়া করে তখন একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি করছে। তাহলে এই যে এর সাথে বিক্রিয়া করে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করছে, অথবা এর সাথে আর একটা ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। কারণ এই ব্রোমিনটা যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে এক ধরনের রেডিক্যাল তৈরি হবে, যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে আর এক ধরনের রেডিক্যাল তৈরি করবে। তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এইটা, আর এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কারণ আমি বলছি যে এই ব্রোমিনটা এই কার্বনের সাথে যুক্ত হতে পারে অথবা এই কার্বনের সাথে যুক্ত হতে পারে। তাহলে দুইটার সাথে যুক্ত হলে দুই রকমের ফ্রি রেডিক্যাল পাবো। তো এখন আমরা দেখি অর্ডার অফ স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যালস। তাহলে ফ্রি রেডিক্যাল যে তৈরি হচ্ছে, সেই ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে আগে কিন্তু বলেছিলাম কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি, সেটাও ছিল 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর এখন হলো ফ্রি রেডিক্যাল। তাহলে দুইটা কিন্তু তোমরা যদি মানে মিলিয়ে ফেলো তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবা। একটা হলো ছিল কার্বনিয়াম আয়ন, আর একটা হলো ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যালটা তৈরি হচ্ছে, প্রথমেই যুক্ত হয়ে যাচ্ছে ব্রোমিনটা। তাহলে ব্রোমিনটা প্রথমে যুক্ত হয়ে যাচ্ছে যে কার্বনের সাথে, তখন যেটা তৈরি হচ্ছে সেটা হলো ফ্রি রেডিক্যাল। আর যখন হাইড্রোজেনটা আগে যুক্ত হয়েছিল, সেই হাইড্রোজেনটা সেটা তখন হচ্ছে যে একটা কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। তাহলে এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে আছে আমাদের 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল মোর স্টেবল। তাহলে এই কম্পাউন্ডের করেসপন্ডিং যে প্রোডাক্টটা পাবো সেইটা বেশি উৎপাদন হবে, তাহলে সেটা মেজর প্রোডাক্ট হবে। দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল ইজ 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। দেয়ারফর 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইন দিস স্টেপ ইজ ফর্মড প্রিডমিনেন্টলি, মানে বেশি তৈরি হবে এইটা, আর এইটা কম তৈরি হবে। দ্য মোর স্টেবল রেডিক্যাল ফ্রম স্টেপ 2 রিঅ্যাক্টস উইথ হাইড্রোজেন ব্রোমাইড ফর্মিং অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট। তাহলে এইটা বেশি করে কিসের সাথে, এই হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে তখন এই যে আমার নর্মাল এন প্রোপাইল ব্রোমাইড অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট, এইটা মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে। আর এইটার সাথে যুক্ত হয়ে যেটা তৈরি হবে সেটা হবে ওই মানে লেস কম্পোনেন্ট বা লেস পার্সেন্টেজ অর লেস পসিবল প্রোডাক্ট। এই হলো আমাদের রিঅ্যাকশন মেকানিজম, যে মার্কোনিকভস রুল, অ্যান্টি মার্কোনিকভস রুল। এখন এই যে আজকে যতটুকু পড়ালাম, এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে দেন ইউ আর ওয়েলকাম টু আস্ক। কারো কোনো কোশ্চেন আছে?